নভেম্বরের ২১ থেকে ডিসেম্বরের ২৩, ৩২ দিনে ৯ ম্যাচের কঠিন সব ফিক্সচার। এতে রিয়াল মাদ্রিদের জয় ৯-৮। রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক বিলবাও, সেভিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান কেউই আটকাতে পারেনি কার্লো অ্যানচেলত্তির দলের টানা জয়রথ। কার্লো অ্যানচেলত্তির দ্বিতীয় যাত্রায় তিনি সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন রিয়াল মাদ্রিদকে। আধুনিক পাসিং এবং প্রেসিং ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়ে তিনি যেন বদলে ফেলেছেন নিজেকেও। ইউরোপের এলিট এক কোচ হিসেবে তার সামনে এখন রেকর্ড গড়ার হাতছানি। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগা জিতলে অ্যানচেলত্তি হবেন ইউরোপের বিগ 5 লিগে ঘরোয়া শিরোপা জয়ী একমাত্র ম্যানেজার। আর সে স্বপ্নটা দেখতেই পারেন অ্যানচেলত্তি। টেবিলের শীর্ষে যে অনেক আয়েশ করেই বসে আছে রিয়াল মাদ্রিদ, মৌসুমের অর্ধেক এখনও শেষ হয়নি, কিন্তু বড় কোনো অঘটন না ঘটলে লা লিগার 35তম শিরোপা রিয়ালের ঘরেই যাচ্ছে। মৌসুমের শুরুটা নড়বড়ে হলেও নিজেদের দারুণভাবে গুছিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কম্প্যাক্ট ডিফেন্সের সঙ্গে ফর্মে থাকা ফরওয়ার্ড লাইন এবং মাঝমাঠের টনি ক্রোস, ক্যাসেমিরো এবং লুকা মদ্রিচ থ্রোয়ের সমন্বয় পরিসংখ্যানকেও হার মানাচ্ছে রিয়াল। ম্যাচ বাই ম্যাচ ডেটা অনুযায়ী তাদের XG অর্থাৎ এক্সপেক্টেড গোলস যত, তার চেয়েও 15.5 গোল বেশি করেছে অ্যানচেলত্তির দল। লিগে সর্বোচ্চ 41 গোলের বিপক্ষে মাত্র 16 গোল হজম করেছে তারা। অক্টোবরে স্প্যানিয়লের কাছে হারার পর সব কম্পিটিশন মিলে টানা 17 ম্যাচ অপরাজিত তারা। জিনেদিন জিদানের মতো অ্যানচেলত্তিও রিয়াল মাদ্রিদকে সাজাচ্ছেন 4-3-3 ফরমেশনে। অ্যানচেলত্তি এর মধ্যেই বেছে নিয়েছেন তার পছন্দের একাদশকে। শুধু রাইট উইংয়ে আসেনসিও, রদ্রিগো আর রাইট ব্যাকে কারভাহাল, ভাস্কেস ছাড়া বাকি সবাই মোটামুটি খেলছেন সবগুলো ম্যাচ। এই মৌসুমে রিয়ালের ধারাবাহিক পারফরম্যান্সের নেপথ্যের কারিগর করিম বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে নিজেকে অন্ধকারে হারিয়ে খোঁজা ভিনিসিয়াস জুনিয়রকে পথ দেখিয়েছেন এই ডন কার্লোই। অভিজ্ঞ আনচেলত্তির সামান্য এক টোটকা পেয়েই এই মৌসুমে জ্বলে উঠে ভিনিসিয়াস করছেন একের পর এক গোল এবং অ্যাসিস্ট। আর করিম বেনজেমা যেন আধুনিক যুগে ফরাসি এক রেনেসা। তার পা আর মাথা থেকে এই মৌসুমেও বের হচ্ছে একের পর এক গোল। ইউরোপে বিগ 5 লিগে গোল স্কোরার হিসেবে এখন পর্যন্ত শীর্ষ 5-এই আছেন বেনজেমা। সাধারণত ডিপ অপোজিশন হাফ থেকে ছোট ছোট বিল্ড আপে এগোয় অ্যানচেলত্তির রিয়াল মাদ্রিদের আক্রমণ। বেনজেমা এ সময় সেন্ট্রালি নিচে নেমে এসে বলের বিল্ড আপে সহায়তা করেন। অন্যদিকে হোয়াইট চ্যানেলে ভিনিসিয়াস কিংবা আসেনসিওর কাছে বল পৌঁছালে তারা বল নিয়ে প্রোগ্রেস করে তাদের মার্কারদের জায়গা থেকে বের করে নিয়ে আসেন। সেখান থেকে তারা চলে যান বাইলাইনের একদম কাছে। বিশেষ করে এই কাজটা করে থাকেন ভিনিসিয়াস। অন্যদিকে মাঝমাঠ থেকে দৌড়ে বক্সে সঠিক স্পেসে চলে আসেন বেনজেমা। সেখান থেকে ভিনিসিয়াসের কাট ব্যাক থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন বেনজেমা। ঠিক একইভাবে উইঙ্গারদেরকে ওয়াইড চ্যানেলে ওভারল্যাপ করে যে কোনো একটি ফ্ল্যাঙ্কে ওভারলোড করার স্বাধীনতা দিয়েছেন অ্যানচেলত্তি। সেজন্য প্রায় লেফট ওয়াইড চ্যানেলে ওভারল্যাপ করে চলে আসেন আসেনসিও বা রদ্রিগো। বলের মুভমেন্ট বুঝে যে কোনো একজন উইঙ্গার ইন বিটুইন দ্য লাইন ধরে দৌড়ে বক্সে চলে আসেন। এই সময় ভিনিসিয়াস কোচের পরামর্শ মতো 1-2 টাচ নিয়ে বক্স থেকে শুট করে পাচ্ছেন গোল। ম্যান সিটির মাস্টারমাইন্ড ম্যানেজার পেপ গার্দিওলার ট্যাকটিক্সের থিওরি বই থেকেও যেন অনুপ্রেরণা নিয়ে যাচ্ছেন ডন কার্লো। ফলে পজিশনে বিল্ড আপের সময় তার দলের লেফট ব্যাক ফার্লান্ড মেন্ডি হাইব্রিড মিডফিল্ডার রোলে সেন্ট্রালি অপারেট করে থাকেন। সে সময় টনি ক্রোস তার জায়গা ছেড়ে চলে আসেন মেন্ডির রোলে। মেন্ডির সবচেয়ে বড় অস্ত্র বল পজিশন নিয়ে তার বোঝাপড়া। মিডফিল্ডে উঠে তিনি যেমন অ্যাডভান্স রোলে অপারেট করে যান, ঠিক তেমনি সেন্টার ব্যাক ডেভিড আলাবা সামনে এগিয়ে আসলে তিনি তার কাভার হিসেবে দায়িত্ব পালন করেন। ট্যাকল, বল ইন্টারসেপশন এবং ক্লিয়ারেন্সে তার ওয়ার্ক রেটও যথেষ্ট কার্যকরী। আগেই যেমনটা বলা হচ্ছিল, রিয়াল মিডফিল্ড ত্রিরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য টনি ক্রোস। পরিসংখ্যানের বিচারে এই মৌসুমে তার প্রোগ্রেসিভ পাস এবং বল ক্যারির পরিমাণ যে কোনো প্রতিপক্ষের জন্য রীতিমতো ভীতিকর। ওভারল্যাপিং লেফট ব্যাক ও লেফট উইংয়ের সঙ্গে ভার্টিক্যাল পাস আদান প্রদান করা ছাড়াও তিনি লেফট চ্যানেল থেকে রাইট চ্যানেলে খেলা সুইচ করার ব্যাপারে দারুণ পারদর্শী। প্রেশার হজম করে ক্যাসেমিরো কিংবা মদ্রিচের সঙ্গে ছোট ছোট পাস আদান প্রদান করে প্রতিপক্ষের অপোজিশনে বিপজ্জনক স্পেস খুঁজে নেওয়ার ব্যাপারেও দারুণ কার্যকরী তিনি। আর বয়সকে যেন কেবলমাত্র সংখ্যা বানিয়ে এই মৌসুমেও চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন লুকা মদ্রিচ। ডিফেন্সিভ হাফ কিংবা প্রতিপক্ষের বক্সের ঠিক বাইরে তার উপস্থিতি মাঠের সর্বত্রই। মাঠের সেন্ট্রাল স্পেসের দখল রেখে বল স্ক্রিনিং আর প্রোগ্রেসিভ পাসের মাধ্যমে ব্রেকঅ্যাওয়ে, বিল্ড আপ
কিংবা ট্রানজিশনেও অনবদ্য ভূমিকা পালন করছেন 36 বছর বয়সের এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। আর রিয়ালের মিডফিল্ড ত্রয়ীর শেষ সদস্য হিসেবে ক্যাসেমিরো এবারও রিয়ালের ডিফেন্সকে বাড়তি নিরাপত্তা দিয়েই যাচ্ছেন। ফাইনাল থার্ডে পজিশন জিতছেন দলের হয়ে সবচেয়ে বেশি, আর প্রতি ম্যাচে সফল ট্যাকেল করার সংখ্যাতেও তিনিই সবচেয়ে বেশি এগিয়ে। অথচ মৌসুমের শুরুতে কার্লো অ্যাঞ্চেলত্তির জন্য বড় মাথা ব্যথা হতে পারত তার দলের ডিফেন্স। দল থেকে চলে গেছেন রামোস, ভারানে। তাদের শূন্যস্থান পূরণ তো এত সহজে সম্ভব নয়। লা লিগার প্রথম 9 ম্যাচে রিয়ালকে হজম করতে হয়েছে 11 গোল। তবে ডেভিড আলাবা এবং এদের মিলিতাও তাদের সেন্টার ব্যাকের রোলে মানিয়ে নিতে শুরু করলে কিছুটা উন্নতি হয় রিয়াল মাদ্রিদের। ইনজুরি থেকে ফরলান মেন্দি দলে ফেরত আসার পর রিয়ালের ডিফেন্সিভ ইউনিট তারপর হয় আরও দাপুটে। পরবর্তী 8 ম্যাচে তাদের দৃঢ়তায় রিয়াল হজম করে মাত্র 4 গোল। তবে এই মৌসুমে ক্যারিয়ারের সম্ভবত সেরা ফর্মে আছেন গোলকিপার থিবো কোর্তোয়া। প্রতিপক্ষের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়ে প্রতি ম্যাচেই অসম্ভব কিছু সেভ করছেন, বঞ্চিত করছেন প্রতিপক্ষের নিশ্চিত গোল স্কোরিং সুযোগগুলোকে। দলের সবার ফিটনেস ঠিক থাকলে আর বড় কোনো ইনজুরিতে না পড়লে এই মৌসুম শেষ হবার আগেই হয়তো লা লিগার ট্রফি নিজেদের করে নিতে পারে রিয়াল মাদ্রিদ। আর সেটা হলে ডন কার্লো অমরত্ব লাভ করবেন ইতিহাসের পাতায়। আরও একবার স্পেন জুড়ে বাজবে রয়্যাল মাদ্রিদের শ্রেষ্ঠত্বের দামামা।